আমি বিএনপির সে এলাকার নেতাকর্মীদেরকে ধন্যবাদ দিচ্ছি। নূরের মধ্যে কোনো রাজনৈতিক যোগ্যতা আপনার কাছে মনে হয়েছে আছে? উইরা এসা জুইরা বৈশা বিএনপির পক্ষ থেকে এমপি হবার যে স্বপ্ন দেখছে। এদিকে বিএনপি নেতাদের ধাওয়া খেয়েছেন ভিপি নুরুল হক নূর। সন্ধ্যার পর বিএনপি থেকে বহিষ্কার করা হলো ভিপি নূরকে। নির্বাচন করতে পারবে না বিএনপির পক্ষ থেকে। কুমিল্লার মুরাদনগরের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। গণভোট নিয়ে ডক্টর ইউনূস সরকার ভার্সাস বিএনপি অকল্পনীয় অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। সরকার কার্যত সরাসরি বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নাটকীয়ভাবে বিএনপির বিরুদ্ধে। ঋণ খেলাপি হওয়ায় কুমিল্লার 4 আসনে নির্বাচনে অংশ নিতে পারবেন না বিএনপির প্রার্থী মঞ্জুল হাসান মুন্সী। এই আসনে তার প্রতিপক্ষ প্রার্থী এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। প্রশ্ন হলো, তারেক রহমান বিহীন বিএনপি বা ছাত্রদল বা বাকি অঙ্গ সংগঠনগুলো এতদিন কি সঠিক পথে ছিল না, যে এত বড় দলটি আজকে জুলাই বিপ্লবের পর এসে একটি জায়গায় সফলভাবে বিজয় লাভ করতে পারেন? বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাধ্য কি ছিল জিয়াউর রহমানের? নারে লিখো নাম মুছে যাবে, পাথরে লিখো নাম ক্ষয়ে যাবে। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই একটি প্রশ্নের মাধ্যমে ভিডিওটি শুরু করতে চাই। প্রিয় দর্শক, প্রশ্নটি হচ্ছে, তারেক রহমান বিহীন তাদের যে বিএনপি দল বা ছাত্র দল বা তাদের যে অঙ্গ সংগঠনগুলো ছিল, এই অঙ্গ সংগঠনগুলো কি এতদিন সঠিক পথে ছিল না? এত বড় দলটি জুলাই বিপ্লবের পর এসে একটি জায়গায়ও তারা সফলভাবে বিজয় অর্জন করতে পারল না। প্রিয় দর্শক, এই ব্যর্থতার দায়টি কি তাদের ব্যক্তিগত নাকি দলের নাকি জনাব তারেক রহমানের, তা আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, জুলাই বিপ্লবের পর এসে কিন্তু প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে চাকসু রাকসু যত প্রকার সু আছে সকল সু কিন্তু নির্বাচন হয়েছে এবং সকল সুতে কিন্তু শিবিরের সমর্থিত প্ল্যান জয়যুক্ত হয়েছে। প্রিয় দর্শক, এ থেকে বোঝা যাচ্ছে যে বিএনপি এত বড় একটি দল হওয়া সত্ত্বেও কোনো জায়গায় তারা জয়যুক্ত হতে পারেনি। এই জয়যুক্ত না হওয়ার পিছনে জনাব তারেক রহমানের একটি ব্যর্থতা, তা আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে কিছুদিন আগে বিএনপিতে যোগদান করেছিলেন ভিপি নূর। প্রিয় দর্শক, কিন্তু গতকালকে ভিপি নূরকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাকে গণধোলাইয়ের মাধ্যমে বিএনপির জনসভায় থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? প্রিয় দর্শক, এরই সাথে সাথে আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য নিয়ে এই ভিডিওটি সাজানো হয়েছে। তো প্রিয় দর্শক, তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই আজকের এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যদি এখন নির্বাচন হয়, কে জিতবে? চোখ বন্ধ করে হয়তো বলে দেওয়া যাবে কারা জিতবে। কিন্তু যারা গত 16 মাস আগে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় সেভাবে দাঁড়াতে পারেনি, বিজয় লাভ তো প্রশ্নই আসে না। এক প্রকার যারা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে, যাদের একটি অফিস ছাড়া বাংলাদেশে খোলার সুযোগ ছিল না, সেটা জামায়াত ইসলামী বলি, ছাত্র শিবির বলি, কার্যত পুরো বাংলাদেশে তারা নিষিদ্ধ ছিল অঘোষিতভাবে। সেই দলটি 24 জুলাই আন্দোলন শেষে হাসিনার বিদায়ের পর তারা পুরো বাংলাদেশ এখন তাদের কবজায় নিয়ে যাচ্ছে ক্রমান্বয়ে। এর কারণটা কি আসলে? আজকের এই বিশ্লেষণটি আপনাদেরকে একটু গভীরভাবে শুনতে হবে, কারণ কোনো সত্য বিষয় উন্মোচন মানি না যে তাদের পক্ষ অবলম্বন করছে। অর্থাৎ সত্যটাকে প্রকাশ করার অর্থ হলো আমাদের দুর্বলতাগুলো কোথায়, আমাদের ভুলগুলো কোথায়, সেটা বিশ্লেষণ করে খুঁজে বের করে সেখানে সমাধান খোঁজা। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের বিজয় দেখলাম, সবগুলো প্যানেল বিজয় লাভ করলো ছাত্র শিবির, অথচ এখানে ছাত্র শিবিরকে খুবই স্ট্রং আমরা আগে খুব একটা দেখিনি। তার মানে কি বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন হলে জামাত শিবির কি এভাবে ভূমিধস বিজয় পাবে? এই প্রশ্নটা এখন সবার মনে। 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তির নাম তারেক রহমান। তিনি প্রায় 17 বছর পর বাংলাদেশে প্রবেশ করেছেন এবং তার দলকে তিনি গুছিয়ে তোলার চেষ্টা করছেন। প্রশ্ন হলো, তারেক রহমান বিহীন
বিএনপি বা ছাত্রদল বা বাকি অঙ্গ সংগঠনগুলো এতদিন কি সঠিক পথে ছিল না, যে এত বড় দলটি আজকে জুলাই বিপ্লবের পর এসে একটি জায়গায় সফলভাবে বিজয় লাভ করতে পারেনি? এর কয়েকটি কারণ আমাদেরকে আগে একটু বিশ্লেষণ করে খুঁজে বের করতে হবে। এক, জুলাই বিপ্লবের পর জামায়াত এবং শিবিরের নজর ছিল, তারা তাদের দলকে গোছানোর চেষ্টা করেছে, তারা ফ্যাসিজমের যে নষ্ট অবস্থাগুলো ছিল রাষ্ট্র থেকে সেগুলো দূর করার কাজে মনোনিবেশ করেছে, মানুষের মধ্যে আস্থা তৈরির কাজটি করেছে। এবং এই 16 মাসে যারা জামাত শিবিরকে বিগত সময়ে রক কাটা এটা সেটা হিসেবে জানতো, এই 16 মাসে তারা বুঝতে পারলো যে স্বাধীনভাবে জামাত ইসলাম যখন মাঠে কাজ করে তারা কি করতে পারে। শিবিরকে আমরা দেখলাম প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে তাদের কন্ট্রোলে নিয়ে একটার পর একটা চমক দিয়েছে। কখনো জুলাইকে নিয়ে তারা প্রোগ্রাম করেছে, বিজ্ঞান মেলা করেছে, মেডিকেল ক্যাম্প করেছে, ইফতার প্রোগ্রাম করেছে। অর্থাৎ শিবির একটার পর একটা চমক দেখিয়েছে। আর সেই সময়টা ছাত্রদল ব্যস্ত ছিল টেন্ডার দখলদারিত্ব নিয়ে। বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে খুব সচেতন। তারেক রহমান লন্ডন থেকে একটি কথা প্রায় বলতেন যে আগামী নির্বাচনটা হবে সবচেয়ে চ্যালেঞ্জিং, ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচনটি হতে যাচ্ছে আগামী, অর্থাৎ 12 ফেব্রুয়ারি। সেটি হচ্ছে বোধহয় এবার। বিএনপির অনেকেই মনে করছেন যে 12 তারিখ জামাত শিবির লড়াইটা করতে পারবে না। মনে করছেন যে জামাত শিবির 20-30টা আসনের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবেন, বাকিগুলো বিএনপি দখলে নেবে বা বিজয় লাভ করবে। এটা আমার অনেক বন্ধুরা বলেন। আমি তাদেরকে বলি যে 12 তারিখের পর যদি আফসোসের সময় আসে তখন কি করবেন? বরং 12 তারিখের আগেই যা করণীয় সেই ব্যাপারে সজাগ থাকেন। 12 তারিখে আসলে কি হবে এটা একটা সিমটম যদি আমরা খুঁজি, আমরা কি দেখবো? বাংলাদেশের প্রধান প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির বিজয় লাভ করেছে। তাহলে কি করে বিএনপি সংসদ নির্বাচনে বিজয় লাভ করবে? এই যে ছাত্র সংগঠনগুলো, এরা কারা? এরা কি নির্দিষ্ট একটি অঞ্চলে নাকি পুরো বাংলাদেশের ছাত্রদের প্রতিনিধি হয়ে এখানে এসছে? এরকম নানান হিসেব নিকেশ করতে গেলে আমার মনে হয় বিএনপির জন্য আগামী ফেব্রুয়ারির নির্বাচনটা খুব টেনশনের হতে যাচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, শিবির যখন একটার পর একটা গঠনমূলক কাজ করছিল, ছাত্রদল নিজেরা অন্তর্কোন্দলে লেগে গেছে, নিজেরা নিজেদের মারছিল, পাথর দিয়ে মারছিল, অমুকটা দখল করছিল, অমুকটা কেড়ে নিচ্ছিল, অমুকের বাড়ি দখল, ব্যবসা বাণিজ্য দখল, চাঁদাবাজি এগুলো করছিল। যে কারণে যারা বিএনপি প্রেমী তারাও কিছুটা হলেও বিএনপির প্রতি নাকশ হয়েছে। পক্ষান্তরে যারা জামাত শিবিরকে পছন্দ করতে না, তারা জামাত শিবিরকে পছন্দ করতে শুরু করেছে যে এরা তো ক্ষমতায় আসলে কি করতে পারে। কারণ ইউনূস সরকার যেদিন ক্ষমতায় বসছেন, কার্যত অনেকেই বলছেন যে জামাত শিবির ক্ষমতায় আছে। তার মানে হলো জামাত শিবির ক্ষমতায় না থাকলেও তারা একটা স্বাধীন প্ল্যাটফর্ম পেলে বা স্বাধীনভাবে কাজ করতে পারলে কি করতে পারে সেই জিনিসটা তারা পুরো দেশবাসীকে দেখিয়েছে। এখন মানুষের যারা সাধারণ পিপল, তাদের কাছে জামাত শিবিরের একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে যে তারা কি করতে পারে। এই পরিস্থিতির আলোকে কয়েকটা বিষয় আমাদের মনে রাখতে হবে। বিএনপি যে খুশিতে আছে ফেব্রুয়ারিতে তারা কি করবে না করবে, এই খুশিটাও ম্লান হতে পারে জামাত শিবিরের নতুন কোনো পরিকল্পনায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম ছাত্রদল তাদের নিজেদের একজন প্রার্থীকেও দিতে পারেনি, দিয়েছে ছাত্র অধিকার পরিষদ থেকে রাকিব নামে একজনকে। অনেকেই বলছেন যে রাকিব যদি ছাত্রদলের পক্ষে না লড়ে স্বাধীনভাবে স্বতন্ত্র হয়ে লড়তেন তাও তিনি বিজয় লাভ করতেন জাহাঙ্গীরনগরের জিতুর মতো। তার জনপ্রিয়তা এত বেশি ছিল, কিন্তু তিনি হেরেছেন একটাই কারণে, তিনি ছাত্রদলের প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করেছেন। তার মানে এই ছাত্রদল শব্দটাকে এখন আমরা বুঝতে পারছি অনেকের জন্য অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু কেন এই বিষয়টা আসলে? এত বড় একটা ছাত্র সংগঠন, এত জনপ্রিয় একটা সংগঠন, দেশ বা গণতন্ত্রের জন্য এত লড়াই করা দলটি আজকে এই পরিণতি কেন? এটা আসলে বিএনপিকে ভাবা খুব জরুরি হয়ে পড়েছে। যদি তারা বিজয়ের খুশিতে থাকে বা তারা যদি মনে করে যে আমরা বড় দল, আমরা অনেক কিছু করে ফেলবো, আমার মনে হয় তারা আসলে ভুল করতে যাচ্ছে। এই ভুলটা থেকে তাদের সংশোধন হতে হবে, এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন থেকে তাদের এটা মনে রাখতে হবে। পাশাপাশি ছাত্রদলের কমিটিগুলোতে এবার নতুন ছাত্র আনা, ক্লিন ইমেজের ছাত্র আনা, পরিচ্ছন্ন ছেলেদেরকে রাজনীতিতে ফিরিয়ে আনা তারেক রহমানের এখন দায়িত্ব হয়ে গেছে। এই আদু ভাইদের দিয়ে এই রাজনীতি আর চলবে না। আগামী দিন যদি বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন হয় সেক্ষেত্রে কি হতে পারে তার একটি মহড়া আমরা মোটামুটি পেয়ে গেছি। প্রিয় দর্শক, আগামী সংসদ নির্বাচন আমাদেরকে একদম চোখে আঙুল দিয়ে বলে দিচ্ছে বিএনপি সহজ বিজয় পাচ্ছে না। জামাত এবং শিবির যে গঠনতান্ত্রিক ধারায়, যে পরিচ্ছন্ন ধারায়, যে শৃঙ্খলাপূর্ণ ধারায় রাজনীতি করছে, বিএনপিকে সেই ধারায় ফিরতে হবে। বিএনপি, আমি বারবার এই কথাটা বলি, বিএনপি সবসময় আওয়ামী লীগের এগেনস্টে রাজনীতি করেছে। আওয়ামী লীগ এবং বিএনপির সিস্টেম প্রায় একই রকম, কিন্তু জামাত শিবির একটু ভিন্ন রকম। এই 16 মাস জনগণকে, দেশবাসীকে, ছাত্র জনতাকে জামাত যে সারপ্রাইজগুলো দিয়েছে, এটা জনগণ আগামী ফেব্রুয়ারি নির্বাচনে মনে রাখবে। আসিফ মাহমুদ, তোর বাবা একটা দুর্নীতিবাজ, স্কুলকে ধ্বংস করে দিয়েছে। তুই দুর্নীতিবাজের সন্তান হিসাবে তোর মুখ থেকে ভালো কিছু মুরাদনগরের মানুষ আশা করে না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে, ইন্টারিমকে জানিয়ে দিচ্ছি, আপনাদেরকে কিন্তু আমরা আমাদের রক্তের উপর ভর করে এই ইন্টারিম সরকারে এসেছেন। না হয় ডক্টর মোহাম্মদ ইউনূস আপনিও কিছুদিনের মধ্যে হাসিনার ফ্যাসিস্ট কারাগারে প্রেরণ হতেন। আসিফ একটা দুর্নীতিবাজ, সে সুযোগ সন্ধানী হিসাবে সুযোগের ব্যবহার করে উপদেষ্টা হয়ে
আলহাজ গাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব যেন নির্বাচন করতে না পারেন একের পর এক ষড়যন্ত্র করেছে। পদত্যাগ করেও তার ষড়যন্ত্র বন্ধ হয় নাই। সে এনসিপির মুখপাত্র হয়ে গতকালকে একটি বিবৃতি দিয়েছে আলহাজ গাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে। আসিফ মাহমুদ, তোর বাবা একটা দুর্নীতিবাজ, স্কুলকে ধ্বংস করে দিয়েছে। তুই দুর্নীতিবাজের সন্তান, দুর্নীতিবাজের সন্তান হিসাবে তোর মুখ থেকে ভালো কিছু মুরাদনগরের মানুষ আশা করে না। পরিষ্কার করে বলতে চাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আসিফ মাহমুদ নির্বাচন বানচাল করে সে যেইভাবে ক্ষমতায় থেকে দুর্নীতি করেছে, আবার বিশৃঙ্খলা করে নির্বাচনবিহীন ভাবে থেকে আবার দুর্নীতি করে যায়, সে তার এই বক্তব্যের কারণে তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো তার অপকর্মের জন্য, দুর্নীতির জন্য সে তো বাংলাদেশের কোথাও নির্বাচন করতেছে না। তার অপকর্ম যেন এই প্রশাসন, এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার তার দুর্নীতি যেন প্রকাশ না পায়, সেই জন্য সে একজন খ্যাতিমান নেতা, একজন মুরাদনগরের ইসলামিক ম্যান্ডেটের নেতা, আমাদের আপামর জনগণের হৃদয়ের স্তরের মানুষ, হৃদয়ের বন্দরের মানুষ আলহাজ গাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা রটাচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে, ইন্টারিমকে জানিয়ে দিচ্ছি, আপনাদেরকে কিন্তু আমরা আমাদের রক্তের উপর ভর করে এই ইন্টারিম সরকারে এসেছেন। না হয় ডক্টর মোহাম্মদ ইউনূস আপনিও কিছুদিনের মধ্যে হাসিনার ফ্যাসিস্ট কারাগারে প্রেরণ হতেন। আমরা বলে দিচ্ছি, যদি একজন খ্যাতিমান মানুষকে আপনার সাবেক উপদেষ্টা, দুর্নীতিবাজ উপদেষ্টা যদি আর একটিবার অযথা বাক্য উচ্চারণ করে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধ করে তার বিচার চাবো। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।